Hello, learners. Welcome to another lesson by the Language Academy and Home Education. আজ আমরা একটি মিশনে পদার্পণ করছি। মিশন বলছি এজন্যে কারণ আজকের আলোচনা হবে ইংরেজির ভিত্তি বা বিল্ডিং ব্লকস নিয়ে। থাম্বনেইল এবং টাইটেল দেখে ইতিমধ্যেই জেনে গেছেন আজকের বিষয়বস্তু পার্টস অফ স্পিচ। একটু বিস্তারিত হবে এই আলোচনা, তাই দীর্ঘও হবে। এজন্য কয়েকটি পর্বে ভাগ করা হয়েছে এই লেসনটিকে। আজ প্রথম পর্বে থাকবে পার্টস অফ স্পিচ এর পরিচিতি এবং নাউন নিয়ে বিস্তারিত আলোচনা। বিস্তারিত মানে নাউন কি, কত প্রকার ছাড়াও থাকছে নাউনের ব্যতিক্রমী আচরণ, এর ব্যবহার এবং এর ফাংশন বা ভূমিকার বিবরণ। চলুন আর বিলম্ব না করে শুরু করা যাক আমাদের আজকের প্রচেষ্টা। পার্টস বললে আমাদের যে কোনো যন্ত্রাংশের কথা মনে হয়। ভাবার্থটি ভুল নয়। ভাষাও কাজ করে কতকগুলি যন্ত্রাংশের বা কম্পোনেন্টের নিয়মমাফিক সংস্থাপনে। ভাষার সবচেয়ে ক্ষুদ্রতম অর্থবহ অংশ হচ্ছে শব্দ বা ওয়ার্ডস। তাই শব্দের পরিচিতি বা পার্টস অফ স্পিচ হচ্ছে যে কোনো গ্রামার বইয়ের প্রথম পরিচ্ছেদ। বিষয়টি সহজ, সন্দেহ নেই, কিন্তু তার চেয়েও বেশি বিবেচ্য যে বিষয়টি সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকা অতীব গুরুত্বপূর্ণ। ইংরেজি ভাষায় মোট শব্দ আছে প্রায় ৬ লক্ষ অ্যান্ড কাউন্টিং। ঘাবড়ানোর কিছু নেই, সব শব্দ আপনাকে জানতে হবে না। তাছাড়া খোদ নেটিভ ইংলিশ স্পিকাররাও সব শব্দ জানেন না। যেমন আমি জানি না সব বাংলা শব্দ। তবে কত প্রকারের শব্দ আছে সেটা জানা জরুরি। ইংরেজি গ্রামার অনুযায়ী শব্দ আছে ৮ রকমের। আই রিপিট, অফ 8 কাইন্ডস। যেমন নাউন বা সকল প্রকারের নাম, প্রোনাউন বা সর্বনাম অর্থাৎ যা নাউনের পরিবর্তে ব্যবহৃত হয়, ভার্ব মানে ক্রিয়া বা কাজ, অ্যাডজেক্টিভ যা নাউন বা প্রোনাউনকে বর্ণনা করে, অ্যাডভার্ব যা বাকিদের বর্ণনা করে, প্রেপোজিশন যারা শব্দের মধ্যে সম্পর্ক বা কানেকশন তৈরি করে, কনজাংশন যারা শব্দ যুক্ত বা বিযুক্ত করে এবং ইন্টারজেকশন যা আবেগ অনুভূতি প্রকাশ করে। আবার দেখুন, নাউন মানে হচ্ছে সকল প্রকারের নাম, প্রোনাউন সর্বনাম যা নাউনের পরিবর্তে ব্যবহৃত হয়, ভার্ব ক্রিয়া বা কাজ, অ্যাডজেক্টিভ যা নাউন বা প্রোনাউনকে বর্ণনা করে, অ্যাডভার্ব যা বাকিদের বর্ণনা করে, প্রেপোজিশন যারা শব্দের মধ্যে সম্পর্ক বা কানেকশন তৈরি করে, কনজাংশন যারা শব্দ সংযুক্ত বা বিযুক্ত করে এবং ইন্টারজেকশন যা আবেগ অনুভূতি প্রকাশ করে। এদেরই কম্বিনেশনে কিছু দ্বৈত ভূমিকার শব্দ আছে, যেমন ইনফিনিটিভ, জেরান্ড, পার্টিসিপল ইত্যাদি। তবে মৌলিকত্বের দিক থেকে বিচার করলে যাবতীয় শব্দ এই ৮ রকমের বা এই ৮ ভাবে ফাংশন করে। চলুন শুরু করা যাক নাউনের গল্প দিয়ে। নাউন আর নেইম সমার্থক, মানে একই কথা। নাম হলেই সেটি নাউন, কিন্তু নাম বললে কেবল ব্যক্তি, বস্তু, প্রাণী বা স্থানের নামই বোঝায় না, বরং কোনো ধারণা বা আইডিয়ার নাম, জাতি, গোষ্ঠী, সমষ্টি, অনুভূতি কিংবা কোনো কাজের নাম ইত্যাদিও বোঝায়। কিছু উদাহরণ দেখুন। পার্সন বা ব্যক্তিবাচক নাউনগুলো এরকম: ফয়সাল, জেকব, দেবাশিস, পিপল, চাইল্ড, আন্ট ইত্যাদি। অবজেক্টস বা বস্তুবাচক নাউন হচ্ছে বক্স, বুক, ফোন, বাইবেল, বিল্ডিং এটসেট্রা। অ্যানিমালস হচ্ছে ডগ, ক্যাট, স্পাইডার, ক্রোকোডাইল ইত্যাদি। প্লেসেস বলতে ঢাকা, খুলনা, রেস্টুরেন্ট, প্লেগ্রাউন্ড, রুফ, কিচেন ইত্যাদি। আইডিয়া বা ধারণার নাম হচ্ছে লাভ, হ্যাপিনেস, ট্রুথফুলনেস, ফ্রেন্ডশিপ, ফিয়ার এটসেট্রা। এরা সবাই আমাদের যার যার ধারণা। এ শব্দগুলো দেখা বা এদের আকার, আকৃতি, রং বর্ণনা করা সম্ভব নয়। কাজের নাম বা ভার্ব এবং নাউনের সমন্বয়ে জেরান্ড তৈরি হয়, যেমন ওয়াকিং, স্টার্টিং, সিঙ্গিং, রাইটিং ইত্যাদি। জেরান্ডের আলোচনা অন্য একটি ভিডিওতে বিস্তারিতভাবে থাকবে। এবার দেখি নাউন কত প্রকারের হয়। নাউন মোট ৫ প্রকারের, যথা প্রপার নাউন, কমন নাউন, ম্যাটেরিয়াল নাউন, কালেকটিভ নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন। আসুন দেখি এরা কে কি রকম।
প্রথমেই প্রপার নাউন্স। প্রপার নাউন হল স্পেসিফিক নেমস অফ পার্সনস, থিংস, প্লেসেস অর অ্যানিমালস, অর্থাৎ নির্দিষ্ট কোনো মানুষ বা কোনো কিছুর নাম। প্রপার নাউনেরা আপার কেস বা ক্যাপিটাল লেটার বা বড় হাতের অক্ষর দিয়ে শুরু হয়। যেমন ব্যক্তিবিশেষের জন্য অ্যালবার্ট আইনস্টাইন, স্থানের জন্য প্যাসিফিক ওশান, কোনো বই বা বস্তুর জন্য গীতাঞ্জলি, কোনো অর্গানাইজেশনের জন্য গুগল, সপ্তাহের নাম ফ্রাইডে, কোনো বিশেষ ঐতিহাসিক ঘটনা বা কোনো ঘটনা যেমন ওয়ার্ল্ড ওয়ার টু, মুভির নাম অ্যাভেঞ্জার্স, কোনো ব্র্যান্ডের নাম জারা ইত্যাদি। এরপর আছে কমন নাউন্স। কমন নাউনেরা হল জেনারেল বা নন স্পেসিফিক নেমস ফর এনি পার্সন, থিং, প্লেস অর আইডিয়া। সাধারণ অর্থে একটি জাতি বা প্রজাতির সবাইকে বোঝায় এমনভাবে পেশ করা কোনো নাম। এতে করে বোঝা মুশকিল ঠিক কোন মানুষটি বা কোন বস্তু কিংবা কোন জায়গা সম্পর্কে বলা হচ্ছে। যেমন হিউম্যানস নিড কেয়ার বললে সহজেই বোঝা যায় এটি কোনো একজন স্পেসিফিক ব্যক্তি সম্পর্কে বলা হচ্ছে না, বরং সারা মানবজাতি সম্পর্কেই বলা হচ্ছে। সেন্টেন্সের শুরুতে ব্যবহৃত না হলে কমন নাউন্স ছোট হাতের অক্ষরে বা লোয়ার কেস বা স্মল লেটার্সে লেখা হয়। বিভিন্ন রকম কমন নাউনের কিছু উদাহরণ দেখুন। ব্যক্তিবাচক বা পার্সনসের জন্য পিপল, টিচার, ডক্টর, ফ্রেন্ড, বিজনেসম্যান, ম্যান, ওয়াম্যান ইত্যাদি। বাক্যে দেখুন। প্রথম বাক্য, অনলি আ ডক্টর ক্যান হেল্প ইউ। এখানে ডাক্তার রেফার করা হচ্ছে সাধারণভাবে, কোনো নির্দিষ্ট ডক্টরের কথা বলা হয়নি। দ্বিতীয় বাক্য দেখুন, সাচ এফেকশন ক্যান অনলি বি এক্সপেক্টেড ফ্রম আ মাদার। একমাত্র মা প্রজাতির কাছেই এমন মমতা আশা করা যায়। সব মাকেই বোঝানো হয়েছে এখানে, তাই এটি কমন নাউন। তৃতীয় বাক্য, দ্যাট ম্যান হ্যাজ দি নোজ অফ আ হাউন্ড। বাক্যটি একটু হাস্যকর মনে হতে পারে, তবে এর অর্থ লোকটির নাক কুকুরের মতো এমনটি নয়, বরঞ্চ লোকটির ঘ্রাণ শক্তি একটি হাউন্ডের মতো শক্তিশালী, এই তুলনাটা করা হচ্ছে। যাই হোক, এই বাক্যে ম্যান এবং হাউন্ড দুটোই কমন নাউন, তবে ম্যানকে নির্দিষ্ট করা হয়েছে দ্যাট নামক অ্যাডজেক্টিভটি দিয়ে। নাউন রিপিট না করার জন্য, যেমন কথার মাঝে বারবার স্যাম নামটি ব্যবহার না করে কখনো কখনো দ্য বয় অথবা দ্যাট বয় জাতীয় অ্যাডজেক্টিভ সহযোগে কমন নাউন ব্যবহার করা যায়। প্রাণীবাচক ক্ষেত্রে দেখুন, কাউ, হর্স, টাইগার, এলিফ্যান্ট, মানে নির্দিষ্ট নামবিহীন যে কোনো প্রাণীর উল্লেখ থাকলে সেটি কমন নাউন। যদি কোনো কুকুরের নাম লেটসে নিরো হয়, তবে নিরো হবে প্রপার নাউন, কিন্তু ডগ হবে কমন নাউন। স্থানবাচক বা প্লেসেসের জন্য স্কুল, হসপিটাল, পার্ক, থিয়েটার, কান্ট্রি, ভিলেজ এটসেট্রা, এগুলোই সব মিলিয়ে কমন নাউন। তৃতীয় প্রকারের নাউনটি হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, নিরেট বস্তুবাচক নাম, যে কোনো বস্তুর নাম। এই ম্যাটেরিয়াল নাউনটি অধুনা অনেক বইয়ে এবং আজকালকার নির্ভরতা চ্যাট জিপিটিতে অনুল্লিখিত রাখা হয়। নেমস অফ থিংস বা ম্যাটেরিয়ালকে সেখানে কমন নাউনের অন্তর্ভুক্ত ধরা হয়, কিন্তু একসময় ইংলিশ গ্রামার বইয়ে এই ম্যাটেরিয়াল নাউন বেশ গুরুত্বের সাথেই ছিল। এর পেছনের যুক্তি ছিল, স্পেসিফিক নাম আছে যাদের, যেমন দ্য কোরআন অথবা দ্য মোনালিসা ইত্যাদি বাদে যাবতীয় জড়বস্তুদের আলাদা রাখা। বাংলা ব্যাকরণে বস্তুবাচক বিশেষ্য নামে এক প্রকারের বিশেষ্য বা নাউন এখনও সগৌরবে আছে। যাই হোক, এখানে বোঝার সুবিধের জন্য ম্যাটেরিয়াল নাউন নিয়ে আলোচনা করা হলো। বিষয়টি সহজ, যে কোনো জড়বস্তুর নাম বা পরিচয়ই ম্যাটেরিয়াল নাউন, যেমন অ্যাপল, ভেজিটেবলস, মেটো, সোপ, ফোন, রোবটস ইত্যাদি। এবার দেখি চতুর্থ রকমের প্রকার বা কালেকটিভ নাউন্স। সংক্ষেপে, এ গ্রুপ অফ অথবা এ সেট অফ পিপল, থিংস অর অ্যানিমালস, অর্থাৎ একটি জাতি, সমষ্টি বা দল বোঝায় যে সকল শব্দ, তারাই কালেকটিভ নাউন্স বা সমষ্টিবাচক নাউন। কালেকটিভ নাউনের উদাহরণ আছে বেশ কিছু, মানে এক এক বস্তু বা প্রজাতির জন্য এক একটি আলাদা কালেকটিভ নাউন আছে। যেমনটি আছে বাংলাতেও। পাখির জন্য আমরা বলি এক ঝাঁক পাখি, খেলোয়াড়দের সমষ্টিকে বলি এক দল খেলোয়াড় ইত্যাদি। এমনই কয়েকটি ইংরেজির উদাহরণ দেখা যাক। যেমন আ টিম অফ প্লেয়ার্স, প্লেয়ারদের দল বোঝাতে যে শব্দটি ব্যবহার করা হয়েছে টিম, এখানে টিম হচ্ছে গিয়ে কালেকটিভ নাউন।
একই রকমভাবে a flock of birds, a bouquet of flowers, a herd of cows, a class of students, a pride of lions, a pack of wolves, a band of musicians, etc. আরও অনেক আছে। ইন্টারনেট বা কোনো বইয়ে পাবেন আরও ভুরি ভুরি উদাহরণ। সেগুলো একটু মুখস্থ করতে হবে এবং সুযোগ মতো ব্যবহার করতে হবে। তাহলেই শব্দগুলো মনে থাকবে। নিচের ডেসক্রিপশনে লিঙ্ক দেয়া আছে যেখানে পাবেন কালেকটিভ নাউনের তালিকা। এবার চলুন দেখি পঞ্চম রকমের নাউন। এর নাম অ্যাবস্ট্র্যাক্ট নাউন বা বিমূর্ত নাউন্স, মানে যার কোনো মূর্তি বা আকার নেই, অর্থাৎ দেখা, ছোঁয়া বা ঘ্রাণ নেওয়া যায় না এমন বস্তু। বস্তু আসলে নয়, ঠিক বিষয়। অ্যাবস্ট্র্যাক্ট বস্তু কেবলই ধারণা, এদের বোঝা বা অনুভব করা যায় কেবল। কোনোটি অভিব্যক্তির সাহায্যে বোঝাতে হয়। কিছু উদাহরণ দিই, দেখুন। যেমন সারপ্রাইজ, এটি আমরা প্রকাশ করতে পারি, যেমন হেসে, লাফিয়ে, পাশের জনকে চমকে দিয়ে চিৎকার করে উঠে। কিন্তু হলফ করে বলতে পারবো না সারপ্রাইজ কি গোলাকার না চতুর্ভুজ, নীল না হলুদ, কিংবা কোমল বা ঝাঁঝালো। এটি একটি ধারণা এবং অনুভূতি। এমন আরও আছে, যেমন লাভ, ফ্রিডম, অনেস্টি, ব্রেভারি, হ্যাপিনেস, স্যাডনেস, উইজডম, কারেজ, পিস, অ্যাঙ্গার, ফ্রেন্ডশিপ, জাস্টিস, কাইন্ডনেস, পেশেন্স, ফিয়ার, হোপ, নলেজ, অ্যাম্বিশন, লয়্যালটি, সাকসেস, আরও বহু ইত্যাদি ইত্যাদি। অর্থের দিক থেকে নাউনের 5 রকম প্রকারভেদ জানা হলো। এবার দেখুন গঠনগত দিক থেকে আরও একটি প্রকার। একে বলে কম্পাউন্ড নাউন। একাধিক নাউন মিলে যখন একটি নাউনের মতো অর্থ প্রকাশ করে কোনো শব্দ, তখন তাকে বলে কম্পাউন্ড নাউন। যেমন টুথপেস্ট। খেয়াল করুন, টুথ একটি আলাদা নাউন এবং পেস্ট একটি আলাদা নাউন। দুটো একত্র হয়ে তৈরি করেছে একটি শব্দ, একটি বস্তুর নাম, যেটি হচ্ছে টুথপেস্ট। একই রকমভাবে মাদার ইন ল, বাস স্টপ, ক্লাসরুম, ডাইনিং টেবিল, ফায়ার ফাইটার, সানফ্লাওয়ার, নোটবুক, বেবি সিটার, রেইনকোট ইত্যাদি সবই কম্পাউন্ড নাউন। বেশ জানা হলো নাউনের পরিচয়। এবার এর ব্যবহার বা ইউসেজ কিংবা ভূমিকা বা ফাংশনস নিয়ে আলোচনা করা যাক। প্রথমত, নাউন্স ক্যান বি কাউন্টেবল অ্যান্ড আনকাউন্টেবল। যা গুনতে পারা যায় তা কাউন্টেবল, আর যা গুনতে পারা যায় না তা আনকাউন্টেবল। কাউন্টেবল নাউন্স ক্যান বি বোথ সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল when it comes to number। অর্থাৎ কাউন্টেবল নাউনরা সিঙ্গুলার নাম্বার এবং প্লুরাল নাম্বার, এক বা একাধিক, দুই রকমই হতে পারে। তৃতীয়ত, আনকাউন্টেবল নাউন্স আর অলওয়েজ সিঙ্গুলার। যা গুনতে পারি না সেটাকে ইংরেজিতে সিঙ্গুলারই ধরা হয়। যেমন ওয়াটার, এটা ইজি হবে সবসময়, কারণ ওয়াটারকে আমরা গুনতে পারি না, ওয়াটারের সঙ্গে ইজ বসে। সাধারণ বোধবুদ্ধি বা কমন সেন্স থেকে সহজেই সবার কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউন্স চিনতে পারার কথা। তবুও লেসনের খাতিরে কটি উদাহরণ দিতেই হলো। কাউন্টেবল নাউনরা এরকম: বুক, চেয়ার, কার, অ্যাপল, ডগ, পেন, হাউস, বটল, ল্যাপটপ, শার্ট ইত্যাদি। আনকাউন্টেবলরা হলো ওয়াটার, সুগার, রাইস, এয়ার, মিল্ক, ইনফরমেশন, ফার্নিচার, নলেজ, স্যান্ড, মিউজিক ইত্যাদি। একটু ভালো করে দেখুন, এই তালিকায় কোনো প্রপার নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন নেই। কিছু এক্সেপশন বা ব্যতিক্রম ছাড়া প্রপার নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন সিঙ্গুলারই থাকে। ব্যতিক্রমগুলো একটু দেখি চলুন। প্রথমে দেখি প্রপার নাউনের ব্যতিক্রম। প্রথমত, ইন কেস অফ এনি ফ্যামিলি নেমস অর নেশনস, প্রপার নাউন্স ক্যান বি প্লুরাল। অর্থাৎ পারিবারিক নাম বা জাতিগত ক্ষেত্রে প্রপার নাউন প্লুরাল হতে পারে। যেমন ধরুন, দ্য রশিদস আর ভেরি কেয়ারফুল অ্যাবাউট দেয়ার মার্কেট গুডউইল। রশিদস এখানে একটি পরিবারের ব্যবসায়ী লোকজনদের বা একটি ব্যবসায়ী পরিবারকে নির্দেশ করে। দ্বিতীয় বাক্য দেখুন, দেয়ার আর সেভারাল বাবুস ইন দিস এরিয়া, হুইচ ওয়ান আর ইউ লুকিং ফর। অর্থাৎ এই এলাকায় কয়েকজন বাবু আছে, আপনি কোন জনকে খুঁজছেন। একই নামের একাধিক ব্যক্তি বোঝাতে প্রপার নাউন প্লুরাল হতে পারে। আরেকটি বাক্য দেখুন, ব্লু আইজ আর মোর কমন অ্যামং ককেশিয়ানস। ককেশিয়ানস অর্থাৎ ককেশীয়রা একটি জাতি বা গোষ্ঠী।
এদের সম্পর্কে সামগ্রিকভাবে কিছু বলতে গেলে শব্দটি প্লুরাল হতে পারে। আরেকটি বাক্য দেখুন, জাপান আর ডেসপারেটলি ট্রাইং টু স্কোর অ্যান ইকুয়ালাইজার বিফোর দি হাফ টাইম। অর্থাৎ একটি দল যখন দেশকে রিপ্রেজেন্ট করে তখন দল হিসেবে দেশকে প্লুরালভাবে উপস্থাপন করা হয়। এখন দেখা যাক অ্যাবস্ট্রাক্ট নাউনের ব্যতিক্রম। অ্যাবস্ট্রাক্ট নাউনরা সাধারণত সিঙ্গুলারই হয়, তবে বিভিন্ন রকম বা টাইপস এবং আলাদা আলাদা ঘটনা বা ইনস্ট্যান্সেস বোঝাতে অ্যাবস্ট্রাক্ট নাউন্স প্লুরাল হতে পারে। উদাহরণ দেখুন, যেমন মেনি ট্রুথস আর ইয়েট টু বি রিভিলড। অনেক সত্য উদ্ঘাটন করা এখনও বাকি। অনেক সত্য বলতে অনেক রকমের সত্য বা দ্য কাউন্ট অফ সত্য। দ্বিতীয় বাক্য, হি ক্যান শেয়ার হিজ হাইকিং এক্সপেরিয়েন্সেস উইথ দ্য স্টুডেন্টস। এখানে কতিপয় বা একাধিক হাইকিং বা অভিযাত্রার এক্সপেরিয়েন্স নিয়ে কথা হচ্ছে। এমনই হচ্ছে তৃতীয় বাক্যটিও, আই ডু নট লাইক সারপ্রাইজেস। সারপ্রাইজেস বলতে এখানে বিভিন্ন রকমের সারপ্রাইজের কথা বলা হচ্ছে। এবার চলুন দেখি আনকাউন্টেবল নাউন্সের ব্যতিক্রম। আনকাউন্টেবল নাউন্স সিঙ্গুলারই হয়, তবে বিশেষ কিছু ক্ষেত্রে এর ব্যতিক্রম দেখা যায়, অর্থাৎ আনকাউন্টেবল নাউন্স প্লুরাল হয়। দেখি সেই বিশেষ ক্ষেত্রগুলো কি কি। প্রথমত, টু শো ডিফারেন্ট কাইন্ডস অর ভ্যারাইটি। যেমন হিউম্যানস হ্যাভ ডিফারেন্ট কাইন্ডস অফ হেয়ার্স। হেয়ার আনকাউন্টেবল, তবুও বিভিন্ন রকম বোঝাতে এখানে প্লুরাল হয়েছে। দ্বিতীয়ত, কমন নাউন হিসেবে ব্যবহার করলে, যেমন আই হ্যাভ ট্রাভেলড মেনি ওয়াটার্স। একাধিক জলাধার যেমন নদী, সাগর, মহাসাগর প্রভৃতি বোঝাতে ওয়াটার্স বা প্লুরাল নাম্বার ব্যবহৃত হয়েছে। তৃতীয়ত, সারা জীবন গুনে গুনে আনন্দ পেলেও মানি কিন্তু আনকাউন্টেবল নাউন। আকাশের অগণিত তারাও আনকাউন্টেবল। গুনতে চাইলে কিছু তারা গোনা যায় বটে, তবে শেষ করা যাবে না কয়েক জন্মেও। শুনেছি একজন মানুষ যদি ননস্টপ প্রতি সেকেন্ডে একটি করে সংখ্যা গোনে এবং ৮০ বছর বেঁচে থাকে, তাহলে সে মাত্র 2.5 অর্থাৎ ২.৫ বিলিয়ন পর্যন্ত গুনতে পারবে। যা হোক, নাম্বার বা সিঙ্গুলার প্লুরাল নিয়ে কথা হচ্ছিল, তা আপাতত শেষ এখানে। এবার দেখি নাউনদের কেন দরকার হলো। ধারণা করা হয় মানুষের আবিষ্কার করা প্রথম শব্দগুলো ছিল নাউন্স, কারণ একটি মানুষ বা প্রাণী বা বস্তু যাই হোক, নাম না থাকলে সেটি নিয়ে কথা বলাই যাবে না। ধরুন, আপনার দাদু বা নানু যদি আপনাকে বলে, আমার ইয়েটা ইয়ের উপরে রেখেছিলাম, একটু নিয়ে আসো তো। কি আনবেন আপনি? নির্ঘাত জিজ্ঞেস করবেন, কি এটা কিসের উপর রেখেছিলে? উত্তর এলো, ইয়েটা মানে চশমাটা টেবিলের উপর রেখেছিলাম। এখন সব স্পষ্ট নিশ্চয়ই? এজন্যই হলো কারণ নাউন বিষয়বস্তুর নাম এবং পরিচয় নিশ্চিত করে। অতএব প্রথমত, নাউন ক্যান বি দ্য সাবজেক্ট অফ আ সেন্টেন্স। দ্বিতীয়ত, ইট ক্যান অলসো বি দ্য অবজেক্ট অ্যান্ড সাবজেক্ট কমপ্লিমেন্ট। যদি বলি দ্য সান ইজ দ্য সোর্স অফ অল এনার্জি, এখানে নাউন সান, সোর্স এবং এনার্জি যথাক্রমে বাক্যটির সাবজেক্ট, সাবজেক্ট কমপ্লিমেন্ট এবং অবজেক্ট অব দ্য প্রিপোজিশন অফ। এই সাবজেক্ট, সাবজেক্ট কমপ্লিমেন্ট এবং প্রিপোজিশনের অবজেক্ট, এই বিষয়গুলো নিয়ে আমাদের পরবর্তী কোনো ভিডিওতে বিস্তারিত আলোচনা থাকবে। আজকে আমরা শুধুমাত্র ফোকাস করব নাউনের ওপরে। তৃতীয়ত, সাবজেক্ট হিসাবে নাউন সিঙ্গুলার হবে না প্লুরাল হবে, এর উপর নির্ভর করে ভার্ব সিঙ্গুলার হবে না প্লুরাল। কারণ সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্বও সিঙ্গুলার হয় এবং সাবজেক্ট প্লুরাল হলে ভার্বও প্লুরাল হয়। এক্ষেত্রে বলে রাখা ভালো, যে সমস্ত নাউন সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় এরা প্রত্যেকেই থার্ড পারসন, আইদার থার্ড পারসন সিঙ্গুলার অথবা থার্ড পারসন প্লুরাল। উদাহরণ দেখুন, প্রথম বাক্য, স্টিভ প্লেস ফর দ্য কলেজ ফুটবল টিম। দ্বিতীয় বাক্য, স্টিভ অ্যান্ড ড্রেক প্লে ফর দি কলেজ ফুটবল টিম। বাক্য দুটো লক্ষ্য করুন। প্রথম বাক্যে স্টিভ একা, মানে সাবজেক্ট সিঙ্গুলার এবং নাউন বলে সেটি থার্ড পারসন, তাই ভার্বের সাথে এস বা অন্যান্য ক্ষেত্র হলে ইএস যুক্ত করতে হতো। কিন্তু দ্বিতীয় বাক্যে সাবজেক্ট প্লুরাল বলে ভার্বের সাথে কোনো এস বা ইএস নেই। উল্লেখ্য, ভার্বের সাথে এস বা ইএস যুক্ত করলে সেটি সিঙ্গুলার হয়ে যায়। নাউনের ফাংশন বা ভূমিকাটি আরও একবার। প্রথমত, নাউন ক্যান বি দ্য সাবজেক্ট অফ আ সেন্টেন্স। বাক্যের সাবজেক্ট হতে পারে।
দ্বিতীয়ত, ইট ক্যান অলসো বি দ্য অবজেক্ট অ্যান্ড সাবজেক্ট কমপ্লিমেন্ট। এবং সাবজেক্ট হিসাবে নাউন সিঙ্গুলার হবে না প্লুরাল এর উপরে নির্ভর করে বাক্যের ভার্বটি সিঙ্গুলার হবে অথবা হবে প্লুরাল। আজ এ পর্যন্তই। আমাদের আগামী পর্বে থাকবে প্রোনাউনের ওপরে আলোচনা। সেখানে অপেক্ষা করছে গুরুত্বপূর্ণ কিছু তথ্য এবং ব্যতিক্রমী কিছু নিয়ম, যাদের কারণে জানা জিনিস বারবার ভুল হয়ে যাচ্ছে। আশা করি সেখানেও উপস্থিত থাকবেন। বরাবরের মতো যাবার আগে একটি প্র্যাকটিস ওয়ার্ড দিয়ে যাচ্ছি। যত নাউন বের করতে পারেন করুন। কে কোন প্রকারের শনাক্ত করুন। কোথায় কেন নাউনটি কেমনভাবে কাজ করছে ধরার চেষ্টা করুন। একটু কঠিন লাগলে হাল ছাড়বেন না। আমাদের সঙ্গে থাকুন। আশা করি আপনার সকল প্রতিবন্ধকতা কেটে যাবে ধীরে ধীরে। ততদিন বিশ্বাস ধরে রাখুন, অনুশীলন করুন এবং যার সাহায্যের প্রয়োজন তার সাথে ক্লাসগুলো শেয়ার করুন। দেখা হবে আগামী ক্লাসে। ধন্যবাদ।